এই ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে অবস্থিত রানী ভবানীর এই চার বাংলা মন্দির। ছাড়ার টাইম ছিল 6:50, এক্স্যাক্ট 6:50 কিন্তু কলকাতা স্ট্যান্ড ছেড়ে বেরিয়ে এলো। এখান দিয়ে আমাদের পার হয়ে ওপারটায় যেতে হবে। এখান দিয়ে আপনারা মন্দির দেখতে পাচ্ছেন, আর এটা চলে আসছে ঘাটে। রানী ভবানীর একটি শ্রেষ্ঠ নিদর্শন আজকের এই ভিডিওটিতে আমি আপনার সঙ্গে শেয়ার করব। মানে অপূর্ব সুন্দর লাগবে আপনি যখন শহর থেকে আসবেন। এটি হলো কাছারি বাড়ি, আর কাছারি বাড়ির অবস্থাটা দেখুন, একদম পরিত্যক্ত হয়ে পড়ে আছে। দূর থেকে দেখায় তাহলে চূড়াটা দেখতে পাবেন, যেটা উল্টানো পদ্মের মতো বলা হয়েছে, সেটা হচ্ছে ওটা। এবং এর সামনে পার্কিংয়ের বড় জায়গা আছে, এখানে গাড়ি পার্ক করে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। এখন শীতকাল, আর শীতকাল মানে হচ্ছে আমরা প্রচুর জায়গায় ঘুরতে যাই, এবং যদি হাতে কম ছুটি থাকে তাহলে আমরা চেষ্টা করি যাতে দিনের দিন গিয়ে আবার ফিরে আসতে পারি। তো আজকে আমি এমন একটি জায়গায় চলে এসেছি, এখানে আপনারা দিনের দিন অর্থাৎ ভোরবেলায় বাড়ি থেকে বেরোন, এখানে ঘুরুন, রাত্রে বাড়ি ফিরে যান। আর এখানকার বিশেষত্ব হলো টেরাকোটার কাজ। টেরাকোটার কাজ বলতে আমাদের সবার প্রথম মনে আসে বিষ্ণুপুর বাঁকুড়া, কিন্তু বিষ্ণুপুর বাঁকুড়ার থেকেও বেশি হাতের কাজ কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। এটা কোথায়? এটা হলো আজিমগঞ্জে। রানী ভবানীর একটি শ্রেষ্ঠ নিদর্শন আজকের এই ভিডিওটিতে আমি আপনার সঙ্গে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটিতে এর পুরো ডিটেলস আমি শেয়ার করব। এটি কোথায়, কিভাবে আসবেন, কিভাবে পুরো জায়গাটি দেখতে পারেন। যদি কেউ দিনের দিন ফিরে যেতে না চান, এখানে থাকতে চান, তাহলে সেটা কিভাবে করতে পারেন, এর A to Z থাকবে আজকের ভিডিওটিতে। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সামনে যেটি দেখছেন এটি হলো ভাগীরথী নদী। এই ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে অবস্থিত রানী ভবানীর এই চার বাংলা মন্দির। এর আগে আপনারা এক বাংলা মন্দির দেখেছেন, দু বাংলা মন্দির দেখেছেন, কিন্তু এটি একমাত্র যেটি হলো চার বাংলা মন্দির, অর্থাৎ একটি উঠোনকে কেন্দ্র করে চারটি মন্দির ঘিরে আছে। এখানে যে একটি উঠোন, আর এই একটি উঠোনকে কেন্দ্র করেই এই চারটি মন্দির। অপূর্ব সুন্দর হাতের কাজ আপনারা এখানে দেখতে পাবেন। আচ্ছা, সবার প্রথম আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা এখানে চাইলে ট্রেনে করেও চলে আসতে পারেন, বাসে করেও চলে আসতে পারেন, বা পার্সোনাল কার নিয়েও কিন্তু এখানে চলে আসতে পারেন। এবং এর সামনে পার্কিংয়ের বড় জায়গা আছে, এখানে গাড়ি পার্ক করে স্বাচ্ছন্দ্যে দেখতে পারেন। তা চলুন সবার প্রথম আপনাদেরকে বলে দিই যে আপনারা কিভাবে আসবেন। রুটটা পুরো আমি দেখিয়ে দেবো, পুরো রুটটা খুব ভালোভাবে দেখে নিন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এখানে পৌঁছে যাবেন। এটা হলো কলকাতা স্টেশন। আমি এখন পৌঁছে গেছি কলকাতা স্টেশনে। চলুন এবার ভিতরে চলে যাই। আজকে আমাদের হাজারদুয়ারি এক্সপ্রেস দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এটা বেসিক্যালি 5 নম্বর বা 6 নম্বরে দেয়, কিন্তু আজকে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। চলুন চলে যাই 1 নম্বর প্ল্যাটফর্ম। তো চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। হাজারদুয়ারি এক্সপ্রেস আজকে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আর আমাদের সিট হচ্ছে D2-তে। হাজারদুয়ারি এক্সপ্রেস ছাড়ার টাইম ছিল 6:50, এক্স্যাক্ট 6:50 কিন্তু কলকাতা স্ট্যান্ড ছেড়ে বেরিয়ে এলো। ফলে যখন আপনারা এই ট্রেনটা ধরার প্ল্যান করবেন, অবশ্যই এই টাইমটাকে মাথায় রাখবেন। আরেকটা কথা বলে দিই, যেহেতু এটা ছাড়ে কলকাতা স্টেশন থেকে, ফলে আমরা অনেকেই অসুবিধায় পড়ি এত সকালে কলকাতা স্টেশনে কীভাবে আসবো এই কথাটা ভেবে। এর আগে অলরেডি আমি একটা ভিডিও করেছি যে বিধাননগর স্টেশন থেকে আপনারা পায়ে হেঁটে 10 থেকে 12 মিনিটে কলকাতা স্টেশনে পৌঁছে যেতে পারেন। আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর আই বাটনে এবং ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিলাম। সেটা যদি একবার দেখে নেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা কলকাতা স্টেশনে পৌঁছে যেতে পারবেন। ফাইনালি এটা দিয়ে আমরা বাইরে চলে এসেছি। এখানে বাইরে এলেই এখানে হলো টোটো স্ট্যান্ড, সামনে টোটো স্ট্যান্ড, টিকিট কাউন্টার, মুর্শিদাবাদ জংশন। এর সামনে এটা হলো টোটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা টোটো বুক করে নিতে পারবেন। হাতে কত প্রজেক্ট থাকে, একজন বাসের মানুষের জীবন কেমন হয়। আমরা এই রাস্তা দিয়ে চলে এলাম। এই রাস্তা দিয়ে এসে এবার এটা দিয়ে আমরা সামনে চলে যাব। এটা দিয়ে সামনে চলে যাচ্ছি। এটা যেতেই বাহাতে পড়েছে এটা। এটা দেখে হয়তো আপনি বুঝতে পারছেন এটা হলো অরিজিৎ সিংয়ের বাড়ি।
সামনে যেটা দেখছেন এটাই হলো অরিজিৎ সিং এর বাড়ি। এটা আপনাদের যাওয়ার পথে রাস্তায় পড়বে, এক ঝলক দাঁড়িয়ে দেখে নিতে পারেন। এটাই হলো অরিজিৎ সিং এর বাড়ি। উনি এখন এখানে নেই, বাইরে আছেন। চলো এসো, এটা হলো ওনার বাড়ি। ওটা আমাদের টোটো, এবার ওটা করে আমরা বেরিয়ে যাচ্ছি। অরিজিৎ সিং এর বাড়ি রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মানে এখানকার মানুষ বলেন যে উনি একদম সাধারণ মানুষের মতো এখানে ঘোরাফেরা করেন, কিন্তু যেহেতু বাইরে যিনি সিকিউরিটি আছেন উনি বললেন এখন উনি এখানে নেই, প্রোগ্রামের জন্য বাইরে গেছেন, বা সবসময় তো দেখা পাওয়া যায় না। জাস্ট বাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, যখন আসবেন এক ঝলক দাঁড়িয়ে দেখে নেবেন। তো আমরা এখন পৌঁছে গেছি দেবীপুর ফেরিঘাট। এটা হলো দেবীপুর ফেরিঘাট। এই রাস্তা দিয়ে এগিয়ে এলাম, অরিজিৎ সিং এর বাড়ি দেখে তারপর এটা দিয়ে বেরিয়ে চলে এলাম। এটা হলো ফেরিঘাট। এখান দিয়ে আমাদের পার হয়ে ওপারটায় যেতে হবে। এখান দিয়ে আপনারা মন্দির দেখতে পাচ্ছেন, ওটা হলো মন্দির। এটা হচ্ছে মাছ ধরার জাল, এখানে মাছ ধরার জাল পাতা হয়। আর এটা হলো রাস্তা। এখন আমরা কজনই কিন্তু আছি এখানে। আর ওটা হলো ফেরিঘাট। নৌকা তো কিছু দেখতে পাচ্ছি না আপাতত। দেখি এখান থেকে ডাকাডাকি করতে হবে কিনা। একদম শান্ত এবং নির্জন। নৌকা আসছে, একটা নৌকায় কিন্তু পারাপার করে। এই নৌকাটা ওপার থেকে এলো। আমি বলেছিলাম ওই দিকটা ঘাট, কিন্তু মনে হচ্ছে ওই দিকটা ঘাট না, এইটা হচ্ছে ঘাট। এই ঘাট থেকে কিন্তু এলো। তাহলে এইটা যদি ঘাট হয় আমাদের কিন্তু অনেকটা হেঁটে যেতে হবে, অনেকটা বলতে একটুখানি, ওখান থেকে একটুখানি হেঁটে যেতে হবে। আর এটা চলে আসছে ঘাটে। এখানে খুব বেশি লোক পারাপার করে না, তবে এলে আপনারা এখানে নৌকা পেয়ে যাবেন। চলে এসছি আমরা ঘাটে। এটা হলো ঘাট। এটা হলো ঘাট। ঘাট থেকে নেমে এই রাস্তা ধরে সোজা চলে আসবেন। এই রাস্তা ধরে সোজা এসে এখান দিয়ে যেতে হবে। দেখেই বুঝতে পারছেন একদম গ্রাম বাংলা, কিন্তু মানে অপূর্ব সুন্দর লাগবে আপনি যখন শহর থেকে আসবেন। মানে শহরের কোলাহল ছেড়ে শান্ত নিরিবিলি পরিবেশ। দেখুন এখানে হচ্ছে সর্ষে ক্ষেত। আমরা এই রাস্তা দিয়ে এলাম, আপনারা দেখলেন। এই রাস্তা দিয়ে এই উপরটায় চলে আসবেন। এইখানে চলে এলেন, এসে এই যে বাঁধানো রাস্তা, এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে একটা। এই রাস্তা দিয়ে না গিয়ে এদিকটায় বাঁ হাতের রাস্তা, বাঁ হাতের এই যে বাঁধানো রাস্তাটা, এই বাঁধানো রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখানে একটা সিঁড়ি আছে, আপনারা চাইলে এখান থেকে এসে এই সিঁড়ি দিয়েও উপরে চলে আসতে পারেন। এবার এই বাঁধানো রাস্তা ধরে একটুখানি হেঁটে গেলেই আপনারা পৌঁছে যাবেন সেই মন্দিরে। একদম বাঁধানো রাস্তা, গ্রাম বাংলার ভিতরে। দেখে আপনারা বুঝতে পারছেন। ফাইনালি আমরা পৌঁছে গেছি কিন্তু একদম নদীর পাড়ে। দেখলেন আমরা ঘাট পার হলাম কোথা দিয়ে? ওখান দিয়ে। ওই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, টোটো দাদা, ওইখানে আমাদের টোটো, ওই আমাদের ঘাট। ওখান থেকে পার হয়ে আমরা ওইদিকে গেলাম, ওখান থেকে হেঁটে এলাম জাস্ট। মানে নৌকা যদি এই ঘাটে আসতো তাহলে সরাসরি আপনারা এইখানে পৌঁছে যেতেন। এখানে একটা ঘাট আছে, ঘাটটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা ঘাট আছে, এই ঘাটে এলে সরাসরি আপনি এখান থেকে উঠতে পারেন, কিন্তু এই ঘাটটা মনে হয় নৌকার জন্য ইউজ হয় না। না, ঘাটটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। দেখুন, সে রানীও নেই, সে ঘাটও নেই, এটা পুরো পরিত্যক্ত। যদি এই ঘাটে আসতো নৌকা তাহলে একদম এখান থেকে উঠেই সামনেই হচ্ছে মন্দির। কিছু কথা আপনাদেরকে বলে দিই, আপনারা যখন এখানে আসবেন, এখানে কিন্তু মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি করতে পারবেন না। মন্দিরের ভিতরে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন, কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। পুরোপুরি এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। যদি আপনার ভিতরে ভিডিওগ্রাফি করতে হয় তাহলে দিল্লি থেকে অনলাইন পারমিশন নিয়ে আসতে হবে, তারপর আপনারা ভিতরে ভিডিওগ্রাফি করতে পারবেন। শুধুমাত্র ফটোগ্রাফি অ্যালাউ আছে, ফটোগ্রাফি আপনারা ভিতরে করতে পারবেন। সেই জন্য আমি কিন্তু ভিতরে কোনো ভিডিওগ্রাফি করতে পারবো না। ভিতর থেকে আমি ফটোগ্রাফি করে নিচ্ছি, সেই ফটোগুলোকেই ভিডিওর আকারে আপনার সামনে প্রেজেন্ট করব, কারণ যেহেতু ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। এটা হলো এন্ট্রি গেট। এই এন্ট্রি গেটে এখানে এটা মেনশন করা আছে
কোনো রকম ভিডিওগ্রাফি এর ভিতরে অ্যালাউ নয়, কিন্তু ফটোগ্রাফি করতে পারবেন। এখানে একজন গার্ড থাকেন সব সময়। এটা এবার বলে দিই, এটা কখন খুলছে আর কখন বন্ধ হচ্ছে। এটা কিন্তু কোনো দিন বন্ধ থাকে না, সপ্তাহ যে কোনো দিন আপনারা এখানে আসতে পারেন, কোনো দিনই এটা বন্ধ হয় না। আর এটা খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 3:30 পর্যন্ত। সকাল 8টা থেকে বিকেল 3:30 এর মধ্যে আপনাদেরকে আসতে হবে। এর মধ্যে এসে আপনারা দেখতে পারেন এখানে কিন্তু কোনো রকম টিকিটের প্রয়োজন পড়ে না, অর্থাৎ কোনো রকম টিকিট আপনাদেরকে কাটতে হবে না এখানে আসার জন্যে, মানে এর ভিতরে ঢোকার জন্য কোনো রকম টিকিটের প্রয়োজন নেই। আপনারা গাড়ি নিয়ে এলে গাড়ি ওখানে পার্কিং করতে পারবেন, যেটা বললাম পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর ওটা হলো গেট, যেখানে নোটিশটা লাগানো আছে, ওই গেট দিয়ে আপনারা ঢুকবেন। ওই গেট দিয়ে ঢোকার পর এটা হলো সামনে একটা খোলা জায়গা। এখান থেকে গিয়ে এইখান থেকে দেখুন 3টে মন্দিরের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা দেখতে পাচ্ছেন। এখান দিয়ে আপনাদেরকে ভিতরে ঢুকতে হবে। ভিতরে ঢুকে আপনারা 4টে মন্দির একসঙ্গে দেখতে পারবেন। একে চার বাংলা কেন বলা হচ্ছে? কারণ মাঝখানে একটা হচ্ছে ছোট্ট বারান্দা, সেই ছোট্ট বারান্দাকে কেন্দ্র করেই চারিদিকে 4টে মন্দির। অপূর্ব সুন্দর মন্দির কিন্তু 4টে। তো চলুন এবার ভিতর থেকে একটু ডিটেলসে আপনাদেরকে মন্দিরগুলো দেখিয়ে দিই। এবার আমরা ভিতরে প্রবেশ করেছি। ভিতরে প্রবেশ করে আপনারা ডান দিকে চলে আসবেন। ডান দিকে এসে এই যে দুটো মন্দিরের মাঝখান দিয়ে সরু রাস্তাটি দেখছেন, এই সরু রাস্তা দিয়ে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। এখান দিয়ে ভিতরে ঢুকলেই আপনারা এই 4টে মন্দিরকে একসঙ্গে দেখতে পাবেন। মাঝখানে একটা উঠোন আছে, আর উঠোনে আছে তুলসী মঞ্চ, আর সেই তুলসী মঞ্চকে ঘিরেই আছে এই 4টে মন্দির। এবার এই মন্দিরের টেরাকোটার যে হাতের কাজ সেগুলো আপনাদেরকে দেখাই। দেখুন এখানে যে টেরাকোটার কাজগুলো আছে, কাজগুলো কিন্তু অনেকটাই বড়। দেখুন এখানে একটা শিবের মূর্তি দেখতে পাচ্ছেন। এটাকে কি সুন্দর করে তৈরি করা হয়েছে, মানে পোড়ামাটির যে অসাধারণ হাতের কাজ সেটা আপনারা এখানে প্রতিটা স্তরে দেখতে পাবেন। পুরো মন্দিরটা কিন্তু ঠাসা হাতের কাজ দিয়ে। এবার আপনারা ডান দিকে ঢোকার আগেই এই নোটিশগুলো দেখতে পাবেন এখানে লাগানো আছে, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আপনারা যদি চান ভিডিওটা পজ করে এখানে রানী ভবানীর পুরো ডিটেলস এবং মন্দিরের ডিটেলস লেখা আছে, সেগুলোকে একবার দেখে নিতে পারেন এবং পড়ে নিতে পারেন, তাহলে পুরো বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এছাড়া এখানে যে ভিডিওগ্রাফি করা যাবে না সেটা বিষয়ে পুরো এখানে নোটিশটা দেয়া আছে। যদি কেউ লুকিয়ে ভিডিওগ্রাফি করেন এবং সেটাকে শেয়ার করেন তাহলে তার বিরুদ্ধে কী অ্যাকশান নেওয়া হবে সেটাও কিন্তু এখানে বিশদে বলা আছে। এবার আমরা চলুন ভিতরটায় চলে যাই। এই মন্দিরের অনেক ভিডিও আপনারা ইউটিউবে দেখতে পাবেন, সেগুলো পুরনো ভিডিও। তখন ভিডিও করা যেত এবং তখন মন্দিরের অবস্থাগুলো ছিল কিন্তু খুবই খারাপ। পরে এটাকে সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে। এখন কিন্তু মন্দিরগুলোকে দেখতে অপূর্ব সুন্দর লাগে। এবং সবথেকে সুন্দর লাগে এই যে মন্দিরের 3টে করে দরজা আছে, এই 3টে দরজার যে রং করা হয়েছে লাল রং, এই জন্য মন্দিরের সৌন্দর্য কিন্তু আরও অনেক বেড়ে গেছে। এবং এই যে মন্দিরগুলো আছে 4টে মন্দির, চারদিকে আপনারা দেখতে পাবেন 4টে মন্দিরেই 3টে করে দরজা আছে এবং 3টে দরজার আড়ালে আছে 3টে শিবলিঙ্গ, অর্থাৎ এক একটা মন্দিরে 3টে করে শিবলিঙ্গ আছে। এবার আমি একটু জুম করে দেখাই। দেখুন ভালো করে খেয়াল করুন, প্রতিটা মন্দিরে অসাধারণ হাতের কাজ। এখানে আপনারা রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন পৌরাণিক চিত্র খুব সুন্দরভাবে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন এখানে রাম রাবণকে যে বধ করছে সেই দৃশ্যটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। যেটা আপনাদেরকে বললাম যে এখানে পোড়ামাটির অসাধারণ হাতের কাজ দেখতে পাবেন। যখন এখানে আসবেন হাতে অনেকটা সময় নিয়ে আসবেন, কারণ এই প্রতিটা মন্দিরকে খুঁটিয়ে দেখতে অনেকটাই কিন্তু সময় লেগে যাবে। এবার এই যে মন্দিরের ইতিহাস অর্থাৎ রানী ভবানীর যে ইতিহাস সেটা সম্পর্কে আপনাদের কিছু বলে দিই। বাংলার টেরাকোটা শিল্পের উৎকৃষ্ট নিদর্শন দেখা যায় এই মন্দিরে। রানী ভবানী ছিলেন তৎকালীন অবিভক্ত বাংলার এবং বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলার নাটোরের জমিদার রাজা রামকান্তের স্ত্রী। 32 বছর বয়সে তিনি বিধবা হওয়ার পর জীবনের বাকি অংশ অতিবাহিত করার জন্য আজিমগঞ্জের বরানগরে আসেন এবং গ্রামের বিভিন্ন প্রান্তে বিভিন্ন টেরাকোটার মন্দির নির্মাণ করেন। রানী ভবানী ছিলেন শিবের ভক্ত। যেটা বললাম বিভিন্ন পৌরাণিক যে দৃশ্য, রামায়ণ এবং মহাভারতের যুদ্ধের বিভিন্ন দৃশ্য এবং তৎকালীন সমাজের বিভিন্ন দৃশ্য এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। খুঁটিয়ে আপনারা দেখতে পাবেন, কিন্তু যে যা কিছু দেখতে হবে আপনাদেরকে নিচে দাঁড়িয়ে, অর্থাৎ মাঝখানে যে উঠোনটি আছে সেই উঠোনে দাঁড়িয়েই আপনাদেরকে দেখতে হবে। আপনারা কিন্তু মন্দিরের উপরটায় উঠতে পারবেন না বা ভিতরে ঢুকতে পারবেন না। তবে বছরের একটি মাত্র সময়ে এখানে ওঠা যায়, সেটিও আমি ডিটেলসে বলে দেব।
এগুলোর পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু আগে খুব নোংরা অবস্থায় পড়েছিল। এগুলোকে আরও সুন্দর করে পরিচর্যা করে এই পর্যায়ে এখন আনা হয়েছে, অর্থাৎ এটাকে এখন সংরক্ষণ করা হচ্ছে। আমি পাশের আরেকটা মন্দিরে চলে আসছি। দেখুন, এদিকের মন্দিরটা দেখিয়ে দিলাম, ডান দিকে যে মন্দিরটা দেখলেন সেই মন্দিরটা আমি দেখিয়ে দিলাম। এবার চলে যাচ্ছি বাদিকের মন্দিরটা। সবগুলো মন্দিরই কিন্তু একই আদলে গড়া, তবে কাজ আলাদা আলাদা। এমন নয় যে একটা মন্দিরে যে হাতের কাজ আপনারা দেখতে পাবেন দ্বিতীয় মন্দিরটাতে এসেও সেই সেম হাতের কাজ দেখতে পাবেন, এমন নয়। এই মন্দিরটা যদি খুব ভালো করে খেয়াল করেন, এখানে দেখবেন বিষ্ণুর 10 অবতার এবং কৃষ্ণের জীবনের, বাল্য জীবনের বিভিন্ন দৃশ্য এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। যেহেতু নিচে দাঁড়িয়ে দেখতে হচ্ছে, ফলে যতটা জুম করে দেখানো সম্ভব ততটাই আমি দেখাচ্ছি। তবে আমি বলবো সময় সুযোগ করে গিয়ে অবশ্যই ঘুরে দেখে আসবেন। এই যে 4টে মন্দির আছে, 4টে মন্দিরের মধ্যে মাত্র একটা মন্দির, অর্থাৎ বাদিকের একটা মন্দির, সেই মন্দিরের একটা দরজাই কিন্তু শুধুমাত্র খোলা এবং সেখান থেকেই আপনারা শিবলিঙ্গকে দর্শন করতে পারবেন। উপরে উঠতে পারবেন না, যেটা বললাম, উপরে উঠে আপনারা দর্শন করতে পারবেন না, নিচ থেকেই দর্শন করতে হবে। অর্থাৎ এই একটা দরজাই খোলা থাকে সারা বছর এবং এখানে কিন্তু নিত্য পুজো হয়। এই একটা দরজা দিয়েই আপনারা শিবলিঙ্গ দর্শন করতে পারবেন। এই রকম শিবলিঙ্গ প্রতিটা মন্দিরে 3টে করে আছে। আমি একটু জুম করে দেখাই, এটিই হলো শিবলিঙ্গ। এই একটা দরজাই শুধুমাত্র খোলা আছে, ফলে এটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম। দেখুন, এবং মন্দিরের ভিতরগুলোও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এবার এখান থেকে আপনারা দুটো মন্দিরকে একসঙ্গে দেখতে পাচ্ছেন এবং তার সঙ্গে দেখতে পাচ্ছেন মাঝখানে তুলসী মঞ্চ। ওই মাঝখানটায় আছে তুলসী মঞ্চ, আর এই যে মাঝখানে যে উঠানটা বললাম, এই উঠানে দাঁড়িয়েই আপনাদেরকে এই পুরো 4টে মন্দিরকে ঘুরে দেখতে হবে। তবে প্রতিটা মন্দিরেই কিন্তু আলাদা আলাদা পোড়ামাটির হাতের কাজ আপনারা দেখতে পাবেন, একই হাতের কাজ নয়। এখানে যে 4টে মন্দির আছে, 4টেই কিন্তু শিবের মন্দির, অর্থাৎ এক একটা মন্দিরে 3টে করে শিবলিঙ্গ রাখা আছে, অর্থাৎ টোটাল 12টি শিবলিঙ্গ এখানে রাখা আছে। এখানে আমরা যেটা দেখলাম, আপনাদেরকে দেখালাম, এখানে কিন্তু একটা মন্দিরের দরজা শুধু খোলা আছে, অর্থাৎ একটা শিবলিঙ্গ আপনারা দেখতে পাবেন, বাকি মন্দিরগুলো সব বন্ধ করে রাখা আছে। টোটাল 12টি শিবলিঙ্গ আছে। যিনি এখানে গার্ডে আছেন ওনার সঙ্গে আমি কথা বললাম যে মন্দিরটা কখন খোলা থাকে, অর্থাৎ সাধারণ মানুষ কখন এসে এখানে প্রতিটা বিগ্রহ দর্শন করতে পারবেন। উনি বললেন বছরের একটা দিন, শুধুমাত্র শিবরাত্রির দিন, শুধুমাত্র শিবরাত্রির দিন এখানে মন্দির খোলা হয় এবং সেদিন সাধারণ মানুষ আসতে পারেন এবং উপরে উঠে পুজো দিতে পারেন। বছরে শুধুমাত্র একটি দিন, শিবরাত্রির দিন, সেদিন যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনারা 4টে মন্দিরই খোলা পাবেন এবং এখানে বাবার মাথায় জল ঢালতে পারবেন, পুজো দিতে পারবেন। তো আপনাদেরকে তো এই মন্দিরটি দেখিয়ে দিলাম, চার বাংলা মন্দির। এই মন্দির লাগোয়া এটা হলো রানী ভবানীর কাছারি বাড়ি। তো চলুন এবার কাছারি বাড়িটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এটা হলো কাছারি বাড়ি। তৎকালে উনি এখানে বসেই জমিদারি যাবতীয় কাজকর্ম করতেন। এটি হলো কাছারি বাড়ি। আপনারা দেখে বুঝতে পারছেন সেই ছোট ছোট ইট দিয়ে তৈরি। ইটগুলো দেখুন একদম সেই ছোট। এটি হলো কাছারি বাড়ি। আর কাছারি বাড়ির অবস্থাটা দেখুন, একদম পরিত্যক্ত হয়ে পড়ে আছে। মানে এক সময় যেখানে রানী ভবানী থাকতেন এবং ওনার যাবতীয় জমিদারির কাজকর্ম করতেন, সেই বাড়িটার অবস্থা দেখুন, একদম পরিত্যক্ত হয়ে পড়ে আছে, একদম ঝোপ জঙ্গল। দেখুন অবস্থা। এটি হলো রানী ভবানীর কাছারি বাড়ি। এক সময় এটা লোকজনে একদম গমগম করতো, কিন্তু আজকে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এটাই কিন্তু হলো ইতিহাসের পরিহাস। অর্থাৎ কোনো কিছু কিন্তু দীর্ঘস্থায়ী নয়। অর্থাৎ আমরা বহু কিছু নিয়ে অহংকার করি বা গর্ব করি বলতে পারি, কিন্তু সেটা আমরা কখনোই চিন্তাভাবনা করি না যে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। একদিন সেটার অবস্থা এইরকম হয়ে যায়। ওটা হলো চার বাংলা মন্দির আর পাশে কাছারি বাড়ি। এই রাস্তা ধরে আমরা সোজা হেঁটে এলাম। এই যে মাঠটা আছে, রাজরাজেশ্বরী ময়দান। যাওয়ার সময় আপনাদের দেখিয়েছিলাম রাজরাজেশ্বরী ময়দান। এর পাশেই হলো এই মন্দিরটি, ভবানীশ্বর মন্দির। এটিও কিন্তু শিবের মন্দির, ভবানীশ্বর মন্দির। এই মন্দিরের যে বিশেষত্ব সেটা এখানে পুরো ডিটেলসে দেওয়া আছে। বরানগরের সবচেয়ে উঁচু চুন ও বালি দিয়ে মন্দিরটা নির্মিত। এটাই হচ্ছে বরানগরের সব থেকে উঁচু মন্দির এবং এটি পুরো নির্মিত হয়েছে চুন ও বালি দিয়ে। 1755 খ্রিস্টাব্দে রানী ভবানীর কন্যা তারা সুন্দরী দ্বারা নির্মিত হয়েছেন। এটা নির্মাণ করেছিলেন রানী ভবানীর কন্যা তারা সুন্দরী।
উনি এই মন্দিরটি নির্মাণ করেন। 18 মিটার লম্বা এই মন্দিরের উল্টানো পদ্মের মতো গম্বুজ এবং আভ্যন্তরীণ গর্ভগৃহের চারপাশে একটি বৃত্তাকার করিডোর উল্লেখযোগ্য। আভ্যন্তরীণ গর্ভগৃহের বাইরের দেয়ালে ফুলের নকশা চমৎকার। এই অষ্টভুজাকৃতির মন্দিরের ছাদটি দেখতে একটি উল্টানো পদ্মের মতো এবং এর ভিতরে গর্ভগৃহের চারপাশে বড় ফুলের নকশা দিয়ে সজ্জিত। তো চলুন এগুলো একবার দেখিয়ে দিই। এইটা হলো মন্দির। মন্দিরে কিন্তু ঢুকতে দেয়া হয় না, দেখতেই পাচ্ছেন এখানে তালা দেয়া আছে। এটি ছিল এন্ট্রি গেট। এখানে কিন্তু আপনারা ঢুকতে পারবেন না, এখানে পূজা অর্চনা কিছুই হয় না, এটাকে জাস্ট সংরক্ষণ করে রাখা হয়েছে। এটা হলো পুরো মন্দির। এখানেও কিন্তু প্রচুর টেরাকোটার হাতের কাজ আপনারা দেখতে পাবেন। মন্দিরটির শেপ কিন্তু অসাধারণ সুন্দর, মানে এইরকম শেপের মন্দির সচরাচর আপনারা দেখতে পাবেন না। এখনো পর্যন্ত আমি অনেক মন্দিরই কভার করেছি, কিন্তু এরকম মন্দির কিন্তু আমি এখনো দেখতে পাইনি। যেটা ওখানে বলা হয়েছে যে বৃত্তাকার, এটা একদমই বৃত্তাকার, আর এই রেলিং দিয়ে পুরোটা কভার করা আছে। দেয়ালের নকশাগুলো দেখুন, দারুণ সুন্দর। একদম গোল। এবার একটু দূর থেকে দেখাই, তাহলে চূড়াটা দেখতে পাবেন, যেটা উল্টানো পদ্মের মতো বলা হয়েছে, সেটা হচ্ছে ওটা। দেখে বুঝতে পারছেন একদম উপরে আছে ত্রিশূল, ত্রিশূল থেকে একটা শিকল ঝুলছে, অর্থাৎ ওখানে পতাকা দেয়া হতো, অর্থাৎ ধ্বজা যেটা বলা হয় সেটা দেয়া হতো। সেটা তো এখন দেয়া হয় না, যখন যেহেতু এটাকে এখন ব্যবহার করা হয় না, সেহেতু এই চেনটা ঝোলানো আছে, চেন ধরে যাতে ওঠা যেত। আর চূড়াটা দেখুন উল্টানো পদ্মের মতো, যেটা বলা হয়েছে পাপড়িগুলো নিচের দিকে, সেহেতু চূড়াটিকে বলা হয়েছে উল্টানো পদ্মের মতো। তো বন্ধুরা, এই জায়গাটা আমি পুরোটাই ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখানে এলে আপনারা চার বাংলা মন্দিরটিও দেখবেন এবং এই শিব মন্দিরটিও দেখবেন। এছাড়াও কিন্তু এর আশপাশে আরও অনেকগুলো ছোটোখাটো মন্দির আছে, সেগুলো সারাদিন দেখে যদি চান তাহলে বিকালবেলায় আবার কলকাতায় ফিরে যেতে পারেন। আর যদি না চান তাহলে এখান থেকে কিন্তু আপনারা মুর্শিদাবাদে চলে যেতে পারেন। মুর্শিদাবাদ একদমই কাছে, এখান থেকে আপনারা মুর্শিদাবাদ চলে যেতে পারেন, গিয়ে মুর্শিদাবাদ ঘুরে তারপর বাড়ি যেতে পারেন। আমরা কিন্তু এসছি মুর্শিদাবাদ ঘুরে, অর্থাৎ আমরা আগে মুর্শিদাবাদ ঘুরেছি, দুদিন মুর্শিদাবাদ ঘুরে তারপর আজ এখানে এসছি। আজ এখানে এসে কাল এখান থেকে ব্যাক করব, অর্থাৎ সেভাবেও আপনারা প্ল্যান করতে পারেন। মুর্শিদাবাদের সঙ্গে এটাকে রাখতে পারেন। মুর্শিদাবাদ থেকে আপনারা টোটো পেয়ে যাবেন, সেখান থেকে টোটো বুক করে নিয়ে এখানে চলে আসতে পারবেন। হাজারদুয়ারির সামনে থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। হাজারদুয়ারির সামনে থেকে টোটো ভাড়া নেয় এই পর্যন্ত মাথা পিছু 25 টাকা। সেইভাবে টোটো ভাড়া করেও কিন্তু আপনারা এখানে আসতে পারেন, এসে পুরো জায়গাটা ঘুরে দেখে নিতে পারেন। এই চার বাংলা মন্দির শুধুমাত্র এখানে আছে, আর কোথাও কিন্তু আপনারা দেখতে পাবেন না। সেই জন্য আমি বলবো অবশ্যই আসুন, এসে ঘুরে দেখে দেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে আনতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কোশ্চেন থাকে সেটাও লিখে আনতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।